আমরা লিসনিং এর সেকশন 2 তে আছি। সেকশন 2 তে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ম্যাপস, প্লেনস এবং ডায়াগ্রামস। এটা সেকশন 2 এর প্রথম ক্লাস ছিল। আজকে আমরা সেকশন 2 এর সেকেন্ড ক্লাস করতেছি এবং এই ক্লাসে আমরা মূলত দুই ধরনের কোয়েশ্চেন টাইপ দেখব। একটা হলো টেবলস, আর একটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কমপ্লিটিং সেন্টেন্সেস। তো প্রথমে আমরা টেবলস দিয়ে শুরু করতেছি। টেবলস মোটামুটি কমন। হ্যাঁ, হয়তো এমসিকিউ এর মতো বেশি কমন না, কিন্তু মোটামুটি কমন আছে, খুব আনকমনও না। সেই হিসেবে টেবিলসটা প্র্যাকটিস করার মতো একটা কোয়েশ্চন টাইপ। টেবিলস খুব বেশি কঠিন না যদি আপনি হিসাব রাখতে পারেন। কারণ টেবিলসে মূলত যে ঝামেলাটা হয় সেটা হলো কলাম এবং রোতে ভাগ করা থাকে প্রশ্নগুলো। তো এই যে এক কলাম থেকে আরেক কলামে যখন যায় বা এক রো থেকে যখন আরেক রোতে আলোচনাটা যায়, তখন এই যে ট্রানজিশনটা ঘটে অনেক সময় সেটা ধরা যায় না বা অনেকেই সেটা মিস করে ফেলে। তখন ওই যে ঝামেলাটা লেগে যায় এবং আনসার দেওয়াটা বা আনসার বের করাটা কষ্ট হয়ে যায়। তো আমরা আজকে কিছু স্যাম্পল দেখব, একটা স্যাম্পল দেখব মূলত, এরপরে যদি সময় থাকে তাহলে আরো স্যাম্পল দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে স্যাম্পলটা দেখতেছি সেটা হলো এটা। এটা হলো কেমব্রিজ 15 এর টেস্ট 1। কেমব্রিজ 15 টেস্ট 1 এর লিসনিং টেস্টের কোয়েশ্চনস 15 to 20। তো প্রথমে আমরা আনসারিং স্ট্র্যাটেজি দেখে নিই। আনসারিং স্ট্র্যাটেজি অন্য যে কোনো প্রশ্নের মতোই সর্বপ্রথম যে দুইটা বিষয় আমার দেখতে হবে সেটি হলো এক, ইনস্ট্রাকশন, প্রশ্নের মধ্যে আমাকে কি করতে বলা হচ্ছে সেটা, এবং দ্বিতীয়ত টাইটেল। তো ইনস্ট্রাকশনে কি বলছে আমরা একটু বুঝি। ইনস্ট্রাকশনে বলা হয়েছে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার ফর ইচ আনসার। তো যেটা আমরা সেকশন 1-এ দেখছিলাম, অনেকটা সেকশন 1-এর মতো ইনস্ট্রাকশনটা, যে শুধু একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার আমি লিখতে পারবো। অর্থাৎ একটা ওয়ার্ডের বেশি আমি বেশি ওয়ার্ড লিখতে পারবো না। আবার আহ, একটা নাম্বারের বেশিও নাম্বার আমি লিখতে পারবো না। যাই হোক, নাম্বার বলতে এখানে একটা ডিজিটও হতে পারে, আবার কয়েকটা ডিজিট মিলেও একটা নাম্বার হতে পারে। আর 2 নাম্বার যে পয়েন্টটা আমরা দেখবো সেটি হলো এটা টাইটেল। টাইটেলে কি বলছে? টাইটেলটা কেন দেখবো? টাইটেলটা দেখবো আমরা কোয়েশ্চনের কন্টেন্টটা বোঝার জন্য। কন্টেন্ট মানে বিষয়বস্তু, যে এই টেবিলটার বিষয়বস্তু কি বা কি দিয়ে এই টেবিলটাতে আলোচনা করা হইতেছে, এইটা আমরা বোঝার চেষ্টা করব। টেবিল সাধারণত ভাগ করা থাকে র এবং কলামে, এটা আমরা সবাই জানি। এবং এই কলাম এবং র গুলার পরিচয় দেওয়া থাকে, এগুলো টাইটেল দেওয়া থাকে। যেমন এখানে আমরা দেখতেছি যে 1 2 3, 1 2 3, তিনটা কলাম আছে। তো এই তিনটা কলামের মধ্যে প্রথমটাতে কোনো টাইটেল দেওয়া নাই। টাইটেল দেওয়া না থাকলেও আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে এক এক দিনের নাম্বারিং দেওয়া আছে। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6। দ্বিতীয় কলামে অ্যাক্টিভিটি দেওয়া। হ্যাঁ, অ্যাক্টিভিটি মানে কাজ বা কার্যক্রম। আর থার্ড কলামে নোটস দেওয়া। আর রো আমরা দেখতে পারতেছি আহ 7টা রো আছে, এর মধ্যে প্রথম রোতে কোনো কিছু দেওয়া নাই, সেকেন্ড রো থেকে শুরু। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6। তো ডে 1-এ কি হইতেছে, ডে 2-তে কি হইতেছে, এইটা মূলত আলোচনা হইতেছে। এটা হলো একটা টেবিলের স্ট্রাকচার। টেবিলটা মূলত কলাম এবং রোতে ভাগ করা থাকে। প্রথমে আমার কলাম এবং রোটা বুঝে নিতে হবে যে কলাম আসলে কি আর রো এবং রোটা কি। তা আমরা সবাই টেবিলের সাথে পরিচিত আছি, সেই হিসেবে আশা করতেছি কারো ঝামেলা হবে না এই বিষয়টা নিয়ে। তো টেবিল কি এটা বুঝার পর, এটা যেহেতু আমরা বুঝি, তো টেবিলের কন্টেন্টে আমরা সরাসরি চলে যেতে পারি। টেবিলের কন্টেন্টে যাওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটি হলো টাইটেল। টাইটেলের মধ্যে কি দেওয়া আছে? টাইটেলের মধ্যে লেখা আছে টাইম টেবিল ফর আইল অফ ম্যান হলিডে। টাইম টেবিল মানে কি? সময়সূচি। হ্যাঁ, বা স্কেডিউল বা শিডিউল। তো
তো মূলত এখানে একটা শিডিউল দেওয়া আছে, একটা রুটিন দেওয়া আছে। কিসের রুটিন? ফর আইল অফ ম্যান হলিডে, একটা হলিডে রুটিন দেওয়া আছে বা একটা ভেকেশনের রুটিন দেওয়া আছে। একটা একটা হলিডে উপলক্ষে বা ভেকেশন উপলক্ষে একটা ট্যুরে যাওয়া হবে, ওইটার একটা টাইম টেবিল দেওয়া আছে যে ট্যুরে কোন দিন কি হবে, এইটা নিয়ে আলোচনা। আইল অফ ম্যান হলিডে দিয়ে বুঝতে পারতেছি আমরা যে আইল অফ ম্যান হয়তো কোনো একটা জায়গার নাম, কোনো একটা স্থানের নাম। এই স্থানে যাওয়ার যে ট্যুর বা এই স্থানে যে ট্যুরে যাওয়া হচ্ছে ওইটার নাম দিতেছে যে আইল অফ ম্যান হলিডে। এইটার টাইম টেবিল নিয়ে আলোচনা হইতেছে। এর মধ্যে এই প্রথম দুইটা বিষয় আমরা বুঝলাম, যে ইনস্ট্রাকশন দেখলাম, এরপরে আমরা টাইটেলটাও দেখলাম, পাশাপাশি আমরা টেবিলটার স্ট্রাকচারও বুঝলাম। এখন আমরা চতুর্থ যে বিষয়টা দেখব সেটা হলো প্রশ্ন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন বাম থেকে ডানে যায় এবং উপর থেকে নিচে যায়। এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা কিন্তু প্রথম দেখাতে মনে করতে পারি যে প্রশ্নগুলো হয়তো উপর থেকে নিচে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে প্রশ্নগুলো বাম থেকে ডানে যাচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ আপনি দেখেন 15, 16, 17, 18, এরপরে 19 কিন্তু 18-র নিচে না, বরং 19, হ্যাঁ 18-র নিচে কিন্তু বাম দিকে, এরপর 20। অর্থাৎ মূলত কোয়েশ্চেনের প্যাটার্নটা হইতেছে বাম দিক থেকে ডানে যাচ্ছে। তবে বাম দিকে শুধু একটা প্রশ্নই আছে, এই কারণে আপাত দৃষ্টিতে মনে হয় যে প্রশ্ন হয়তো উপর থেকে নিচে যাচ্ছে, শুধু বাম থেকে ডানে যাচ্ছে না। তো এই কারণে অনেক সময় মিস হয়ে যেতে পারে প্রশ্ন। যেমন এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে প্রথম এই দ্বিতীয় কলামে, সব প্রশ্ন লাস্টের কলামে, আর দ্বিতীয় কলামে শুধু একটি প্রশ্ন দিছে। তো এই প্রশ্নটা এই কারণে মিস হয়ে যেতে পারে। তো এই জিনিসটা প্রথমে এই জন্য দেখে নিতে হবে। তো সাধারণত আহ প্রশ্নগুলা, টেবিলস এর প্রশ্নগুলো এরকমই হয়, বাম থেকে ডানে হয়। যেমন ডে 1, অ্যারাইভ, এরপরে নোটস এর আলোচনা। তো এইটা দেখার পর আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা কিওয়ার্ড দেখে নেব। কিওয়ার্ড দেখে নেব এবং আমরা কিওয়ার্ড বুঝার চেষ্টা করব। গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, বা প্রথম ক্লাসে আমরা যেটা বলছিলাম, যে কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আহ, আমরা কি কি বিষয় লক্ষ্য করব। এর মধ্যে আছে যে আমরা লক্ষ্য করব কিওয়ার্ডটা আমার প্রশ্নের সাথে কতটুকু প্রাসঙ্গিক। এরপর আমি এমন শব্দকে কিওয়ার্ড হিসেবে বাছাই করার চেষ্টা করব যে শব্দটা পরিবর্তন করা কঠিন, যে শব্দটা প্যারাফ্রেজড হয়ে আসাটা কঠিন, বা যে শব্দের সিনোনিম উল্লেখ না করে হুবহু এই শব্দটাই উল্লেখ করার সম্ভাবনা বেশি, ওই ধরনের শব্দকে আমি কিওয়ার্ড হিসেবে চুজ করার চেষ্টা করব। আরেকটা হইতেছে যে আমি যে আনসারটা প্রেডিক্ট করব বা যে আনসারটা আন্দাজ করার চেষ্টা করব, সেই আনসারের সাথে মিলে যে কিওয়ার্ড, সেইটা আমরা দাগিয়ে ফেলবো। এই হিসাবে আমরা যদি শুরু করি, এখানে আমরা দেখতে পারতেছি প্রথম একেবারে লেফট কর্নার থেকে শুরু করতেছি। ডে 1 লেখা আছে, অর্থাৎ প্রথম দিন। অ্যাক্টিভিটি কি? অ্যারাইভ, অর্থাৎ আগমন। এরপর নোটস, নোটস মানে বিস্তারিত আলোচনা, যে কি কাজ হবে ওই দিন। তো এখানে মূলত দুইটা কাজ দিছে। প্রথমটা হলো ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার, যে ট্যুর ম্যানেজার যিনি থাকবেন তার সাথে পরিচিতি হবে, তিনি পরিচয় করিয়ে দিবেন। আহ এরপরে হোটেল ডাইনিং রুম হ্যাজ দ্য ভিউ অফ দ্য ড্যাশ। এরপর হোটেল ডাইনিং রুম নিয়ে আলোচনা করতেছে, এবং হোটেল ডাইনিং রুম হ্যাজ দ্য ভিউ অফ, যে হোটেল ডাইনিং রুম থেকে একটা ভিউ দেখা যায়, একটা জিনিস দেখা যায়। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি হয়তো ন্যাচারাল কোনো সিনারিও হতে পারে, আবার আর্টিফিশিয়াল কোনো কিছু হতে পারে। তো মূলত কোনো আহ দর্শনীয় কোনো কিছু কথা বুঝাইছে এইখানে। তাহলে এইটা আমি মাথায় রাখবো। প্লাস এই যে আমি আন্ডারলাইন করে ফেললাম যে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ, এতটুকু আমরা আন্ডারলাইন করে ফেললাম। এতটুকুতে আমি বেশি ফোকাস দিব। ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার, এটাতে আমার ফোকাস দেওয়ার দরকার নেই, আমি শুনবো, ঠিক আছে, শুনবো, কারণ আমি স্পিকারকে ফলো করতে চাই। হ্যাঁ, আমি যদি পুরো আলোচনা না শুনি তাহলে স্পিকার কোথায় আছে সেটাও বুঝবো না। এই জন্য আমার আলোচনাটা শুনতে হবে, ফোকাসটা করব আমি বেশি ওই জায়গায়, যে জায়গায় আমার আনসারটা নিহিত আছে। এরপর ডে 2-তে আমরা দেখি টিন ওয়ার্ল্ড এক্সিবিশন এন্ড পিল। যে টিন ওয়ার্ল্ড এক্সিবিশন, টিন ওয়ার্ল্ড কোনো একটা জায়গার নাম বা কোনো একটা বস্তুর নাম, ওইখানে একটা প্রদর্শনী হবে।
এরপরে এখানে বিস্তারিত কি, টিনওয়াল্ড মে হ্যাভ বিন ফাউন্ডেড ইন ড্যাশ নট 979। টিনওয়াল্ড হয়তো স্থাপিত হয়েছে এততে, 1980-তে নয়। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা সাল বসবে, কোনো একটা সন বসবে, তারিখ বসবে। সেই হিসাবে আমাদের অধিক ফোকাস দেওয়া উচিত স্পিকারের দিকে, যখন স্পিকার কোনো একটা নাম্বার বলে তখন। তবে এরকমও হতে পারে স্পিকার হয়তো একটা নাম্বার বলছে, তারপর এটা চেঞ্জ করে আরেকটা নাম্বার বলছে। এই জন্য পুরো পুরো আলোচনায় শুনতে হবে, একটা নাম্বার শোনার সাথে সাথেই ফোকাস হারানো যাবে না, বরং ফোকাসটা জারি রাখতে হবে। এখানে আমরা দিছি যে মে হ্যাভ বিন ফাউন্ডেড, অর্থাৎ স্থাপিত হয়ে থাকতে পারে। এরপর তৃতীয় দিন, ট্রিপ টু স্নেইফেল, এটা আবার আরেকটা জায়গার নাম, যে স্নেইফেলে একটা ট্রিপ দেওয়া হবে। এটার নোটসে কি লেখা আছে, ট্রাভেল অ্যালং প্রমেনাড ইন এ ট্রাম, ট্রেন টু লেগজি, ট্রেন টু দ্য ড্যাশ অফ স্নেইফেল। তো এখানে দেখেন আমার মেইন গ্যাপ যে জায়গা সেটা হলো স্নেইফেল সংক্রান্ত গ্যাপ। যে স্নেইফেলের আলোচনা যখন আসবে তখন আমার উত্তরটা আসবে। তো এর আগে আরো দুইটা জায়গার আলোচনা করছে, একটা হলো ট্রাভেল অ্যালং প্রমেনাড ইন এ ট্রাম, আর একটা হলো ট্রেন টু লেগসি। তো ট্রাভেল অ্যালং প্রমেনাড ইন এ ট্রাম এটা নিয়ে যখন আলোচনা করবে তখন এটার দিকে আমার খেয়াল রাখা খুব বেশি জরুরি না, এই জন্য আমি এটা আন্ডারলাইন করি নাই। তবে ওই আগের কথা থাকবে, আমি কিন্তু শুনবো আলোচনা, বাট বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। ট্রেন টু লেগজি যখন বলবে তখন আমি আমার কান খাড়া করে ফেলবো, কারণ আমি জানি যে লেগসির পরেই আলোচনা করবে স্নেইফেল নিয়ে। তারপর স্নেইফেল নিয়ে যখন আলোচনা করবে তখন আমি আমার আনসারটা পাবো। এরপর আসছে ডে 4। ডে 4 এর অ্যাক্টিভিটি কি, ফ্রি ডে। হ্যাঁ, অর্থাৎ যা ইচ্ছা তাই করা যাবে। কোম্পানি প্রোভাইডস এ ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট এন্ড হেরিটেজ সাইটস। যে কোম্পানি প্রোভাইডস এ ড্যাশ, যে কোম্পানি কোনো এমন কিছু একটা দিবে ফর লোকাল ট্রান্সপোর্ট, লোক- যেটা দিয়ে আপনি লোকাল ট্রান্সপোর্ট ইজিলি করতে পারবেন, বা লোকালি যাতায়াত করতে পারবেন ইজিলি। এন্ড হেরিটেজ সাইটস, এবং বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান আপনি ঘুরতে পারবেন ওই কোম্পানির দেওয়া ওই জিনিসটা দিয়ে। তো ওই জিনিসটা কি, ওইটা হলো আমার আনসার। ওইটা নিয়ে যখন কথা বলবো তখন আমার আবার ফোকাস বাড়িয়ে দিতে হবে। এরপরে ডে 5-এ আসছে, টেক দ্য ড্যাশ রেলওয়ে ট্রেন ফ্রম ডুগলাস টু পোর্ট এরিন। অর্থাৎ একটা ট্রেনের সফরের কথা বলতেছে, যে আমরা একটা রেলওয়ে ট্রেন দিয়ে ডুগলাস থেকে পোর্ট এরিন পর্যন্ত যাব। তো স্বাভাবিকভাবে আমি রেলওয়ে ট্রেন এটাতে আন্ডারলাইন করছি। কেন আন্ডারলাইন করছি এটাতে, কারণ এটাই আমার মেইন ফোকাল পয়েন্ট, এখানে আমার আনসারটা নিহিত, যে কোন ধরনের রেলওয়ে ট্রেন আমি ইউজ করব এইটাই আমাকে স্পিকার বলে দেবে। এরপরে ফ্রি টাইম দেন কোচ টু ক্যাসেল টাউন। এরপর একটা কোচ দিয়ে ক্যাসেল টাউনে যাওয়া হবে। কোচ হলো মূলত বাস। ফ্রি টাইম দেন কোচ টু ক্যাসেল টাউন, ক্যাসেল টাউনে একটা কোচ দিয়ে যাওয়া হবে। এরপর দেখেন ফরমার ড্যাশ, ফরমার মানে কি, ফরমার মানে পূর্বের বা আগের। অর্থাৎ ক্যাসেল টাউন আগে কিছু একটা ছিল, হাইফেন দেওয়া আছে, হাইফেন দিয়ে বোঝাচ্ছে যে ক্যাসেল টাউনের পরিচয় দিচ্ছে। ক্যাসেল টাউন কি, ক্যাসেল টাউন হচ্ছে ফরমার ড্যাশ, যে সাবেক কিছু একটা বা আগের কিছু একটা। হ্যাজ ওল্ড ক্যাসেল, এবং এটাতে একটা পুরনো ক্যাসেল আছে বা প্রাসাদ আছে। ডে 6 আমার জন্য জরুরি না, হ্যাঁ এখানে কিছু আন্ডারলাইনও করে নেই, শুনলেও হবে না শুনলেও হবে, সমস্যা নাই, কারণ এটার পরে আর কোনো আনসার নাই, 20-এর পরেই শেষ। তো 20 পর্যন্ত যদি আমি আনসার পেয়ে যাই তাহলে আমার 6 আর শোনার দরকার পড়তেছে না। তো খুবই সংক্ষেপে এটা হলো টেবিলসের মূল স্ট্র্যাটেজি। আমরা স্ট্র্যাটেজিগুলো লিখিত আকারে একবার দেখে ফেলি। রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। ইনস্ট্রাকশনটা আমরা দেখবো, যে আমরা দেখছিলাম ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে একটা শব্দ অথবা একটা নাম্বার, অথবা একটা শব্দ এবং একটা নাম্বার ইউজ করা যাবে। আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টেবিল ইজ অ্যাবাউট, টেবিলের বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করা। আন্ডারস্ট্যান্ড দ্য অর্ডার অফ কোয়েশ্চেন্স, কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝা যায়, কোয়েশ্চেনের অর্ডারটা বোঝা, সিরিয়ালটা বোঝা যায়, প্রশ্ন কোন দিক থেকে শুরু হয়েছে এবং কোন দিক দিয়ে যাচ্ছে।
আন্ডারস্ট্যান্ড দ্য রোজ এন্ড কলামস। রো এবং কলাম বোঝা, যে কোন রো, কয়টা রো আছে, কয়টা কলাম আছে, কয়টা রো কয়টা কলাম, এটা জানাটা বা এটা দেখাটা গুণাটা গুরুত্বপূর্ণ না। তবে কিসের রো কিসের কলাম এই জিনিসটা জানাটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। হ্যাঁ, কিওয়ার্ড শুধু আন্ডারলাইন করলেই হবে না, স্বাভাবিকভাবে আন্ডারলাইন যদি করতেই হয় তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে কিওয়ার্ড কোনটা আসলে। প্রিডিক্ট দ্য আনসার। আনসার আন্দাজ করার চেষ্টা করা, আগে থেকেই আনসারের ধরন আন্দাজ করার চেষ্টা করা। আনসারটা কি নাম্বার হবে নাকি একটি শব্দ হবে? আনসারটা কি কোনো জায়গার নাম হবে নাকি অন্য কিছু হবে? ইউ ক্যান সার্কেল দ্য কোয়েশ্চেন নাম্বারস ইফ ইউ ফিল কমফোর্টেবল। যেটা আমরা দেখছি যে আমরা আমরা যে স্লাইডে দেখছি প্রশ্নটা, এটাতে কিন্তু কোয়েশ্চেন গুলা আন্ডারলাইন সার্কেল করা ছিল। কোয়েশ্চেনের যে নাম্বার গুলা এগুলো আন্ডারলাইন সার্কেল করা ছিল, দেখতে সহজ হয় এই জন্য। যেমন আমরা যদি দেখি আবার, যে এখানে আমরা দেখতেছি 15, 16, 17, 18, 19, 20 এগুলা সার্কেল করা আছে। তো এই সার্কেলটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। সার্কেলটা আমরা কখন করব? যদি আমরা দেখি যে আমার হাতে অফুরন্ত সময় আছে, হ্যাঁ, এবং আমার যে ঝামেলা লেগে যায়, আমি ঝামেলা পাকিয়ে ফেলি যদি আমি সার্কেল না দিই, আমার আমি খেয়াল করি না, ছুটে যায়, মিস হয়ে যায়, এইরকম যদি সমস্যা হয় এবং আমার হাতে যদি অফুরন্ত সময় থাকে, তখন আমি সার্কেলটা করব, যাতে ফোকাসটা আর একটু ভালো করে আমি দিতে পারি। তাহলে এতটুক হলো আমাদের টেবলস এর আনসারিং স্ট্র্যাটেজি সংক্রান্ত আলোচনা। এখন আমরা সরাসরি এটা সলভ করতে চলে যাব। প্রথমে আমি অডিও ছাড়বো, আপনি সলভ করবেন, এরপর আমরা একসাথে সলভ করব ইনশাল্লাহ। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. Okay, so what does the holiday consist of? Well, on day one, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the harbour, and there's usually plenty of activity going on. On day two, you'll take the coach to the small town of Peel, on the way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, the earliest surviving reference to it is from 1422, so perhaps it isn't quite as old as it claims. Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometer ride in the Snaefell Mountain Railway to the top. Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites. Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. And on day 6, it's back to the ferry,
or the airport if you flew to the island, and time to go home. তাহলে আমরা এখন একসাথে দেখা শুরু করি। Okay, so what does the holiday consist of? Well, on day one, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. তো বলতেছে যে অন ডে ওয়ান ইউ উইল অ্যারাইভ and introduced by your tour manager, যে আপনি আসবেন, আগমন করবেন এবং আপনার ট্যুর ম্যানেজার আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিবে, ফলোড বাই ডাইনিং এট দ্য হোটেল। যে এরপরে যেটা হবে, ফলোড বাই বলতে বোঝায় এরপরে যেটা হবে ওইটা হোটেলে ডাইনিং করা বা হোটেলে খাওয়া। তো খুব কুইকলি কিন্তু চলে আসছে এই প্রথম রো থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, এরপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামে খুব কুইকলি চলে আসছে। অন ডে ওয়ান ইউ উইল অ্যারাইভ and you will be introduced by the tour manager. তো এরপরেই বলতেছে followed by dining at the hotel room. তো এরপর বলতেছে যে খুব কুইকলি চলে আসছে কিন্তু 50 নাম্বার কোয়েশ্চেনের পাশে আমরা আন্ডারলাইন করছিলাম কি হোটেল ডাইনিং রুম। তো শব্দগুলো কিন্তু বলছে যে ডাইনিং এর কথা বলছে এবং হোটেলের কথাও বলছে। এখন কিন্তু সরাসরি আমার আনসারে চলে যাবে। এখন আমার মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলে। The dining room looks out at the river, close to where it flows into the harbor. তো এরপর বলতেছে দ্য ডাইনিং রুম লুকস আউট ওভার দ্য রিভার। যে ডাইনিং রুমটা থেকে কি দেখা যায়, ডাইনিং রুমটা কি দেখতেছে, রিভার দেখতেছে। ডাইনিং রুম তো আর দেখে না, মানুষ দেখে। তো এটা একটা জাস্ট এক্সপ্রেশন আর কি। দ্য ডাইনিং রুম লুকস আউট ওভার দ্য রিভার। যে ডাইনিং রুমটা কি দেখে, ডাইনিং রুম থেকে একটা নদী দেখা যায় বা ডাইনিং রুম একটা নদী দেখতে পায় যেটা হারবার পর্যন্ত চলে গেছে। And there's usually plenty of activity going on. And is usually plenty of activity going on. তো আনসার কি? রিভার হবে, কারণ এখানে বলে দিছে যে ডাইনিং রুম একটা রিভার দেখতে পায় বা ডাইনিং রুম থেকে একটা রিভার দেখা যায়। সো প্রথমটার বা 50 নাম্বার কোয়েশ্চেনের আনসার হবে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য রিভার। আমরা পরের প্রশ্ন চলে যাব। On day two, you'll take the coach to the small town of Peel. On day 2 you will take the coach to the small town of Peel. কোচ আমরা আগে বলছিলাম যে এটা হলো এক ধরনের বাস বা মূলত বাসেরই একটা সিনোনিম। তো you will take the coach to the small town of Peel. You will take a coach to the small town of Peel. যে পিল একটা শহরের নাম, ছোট শহর, ওই শহরে আপনি কি কোচ দিয়ে যাবেন। On the way, calling in at the Tinwald exhibition. On the way calling in on the টিনওয়ার্ল্ড এক্সিবিশন, যে এরপর যাওয়ার পথে আপনি টিনওয়ার্ল্ড এক্সিবিশনে যাবেন, টিনওয়ার্ল্ড প্রদর্শনীতে যাবেন। তারপর টিনওয়ার্ল্ড কি ওটার পরিচয় দিতেছে পরের কলামে। The Isle of Man isn't part of the United Kingdom. The Isle of Man isn't part of the United Kingdom. এখন আইল অফ ম্যানের পরিচয় দিতেছে, যে এটা তো আমরা টাইটেলে দেখতেছি, আইল অফ ম্যান শুনে নতুন লাগতে পারে, বাট টাইটেলের মধ্যে দেওয়া আছে টাইম টেবল ফর আইল অফ ম্যান হলিডে। আমরা যে হলিডেতে আছি ওই হলিডের নামই হইতেছে আইল অফ ম্যান হলিডে, অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে আইল অফ ম্যান। তারপর বলতেছে যে আইল অফ ম্যান ইজন্ট পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম। যে আইল অফ ম্যানটা আসলে কি ইউকের অংশ না, এটা আসলে ইউকের বাইরে বা ইউকে থেকে স্বাধীন। And it has its own parliament. And it has its own parliament, এবং এটার নিজস্ব পার্লামেন্ট আছে বা নিজস্ব সংসদ আছে Called Tinwald. কল্ড টিনওয়ার্ল্ড, এবং ওই পার্লামেন্টের নাম হচ্ছে টিনওয়ার্ল্ড। তাইলে আমরা এতক্ষণে টিনওয়ার্ল্ডের পরিচয়টা পাইলাম। টিনওয়ার্ল্ড হচ্ছে আইল অফ ম্যান যে জায়গাটা, ওইটার পার্লামেন্ট বা সংসদ। It's claimed that this is the world's oldest parliament. It's claimed that this is the world's oldest parliament. এটা দাবি করা হয় যে টিনওয়ার্ল্ড হইতেছে পৃথিবীর সবচাইতে পুরনো পার্লামেন্ট বা সংসদ, Still functioning. And which is still functioning, যেটা এখনো পর্যন্ত চলতেছে। এখনো পর্যন্ত চলতেছে এই ধরনের
পার্লামেন্টের মধ্যে টিন ওয়াল সব থেকে পুরনো এটা দাবি করা হয় It dates back to 979. and that it dates back to 979 এবং এটাও দাবি করা হয় যে এইটা it dates back to 979 অর্থাৎ এটা প্রথম সূচনা হয়েছে 979 সালে বা এটা 979 সাল পর্যন্ত আমরা এটার রেকর্ড পাই যে 979 সাল থেকে এটা চালু আছে এটা চলতেছে However, the earliest surviving reference to it is from 1422. However, the earliest surviving reference to it is from 1422. তারপর স্পিকার বলতেছেন যে তবে the earliest surviving reference to it যে সব থেকে পুরনো রেফারেন্স যেটা এখনো পর্যন্ত পাওয়া যায় বা সব থেকে পুরনো রেকর্ড যেটা বা এভিডেন্স যেটা সেটা বলতেছে যে এটা 1422 এর এভিডেন্স বা 1422 তে এটা রেফারেন্স পাওয়া যায় সব থেকে পুরনো এর আগে এটার কোনো রেফারেন্স পাওয়া যায় না So, perhaps it isn't quite as old as it claims. So perhaps it isn't quite as old as it claims. তারপর স্পিকার বলতেছে যে অতএব সম্ভবত এটা যতটুকু দাবি করা হয় অতটুকু পুরানা না হ্যাঁ এটা হয়তো এত পুরানা না এটা হয়তো 1422 সালে গঠিত হয়েছে তো এটা থেকে আমরা উত্তর পাইলাম যে টিনওয়াল্ড may have been founded in 1422 not 979 তাহলে आंसर হবে 1422 যে টিনওয়াল্ড কি 1422 সালে গঠিত সম্ভবত 1422 সালে গঠিত হয়েছে 979 তে না এখন আমরা পরের প্রশ্ন চলে যাব Day 3, we have a trip to the mountain Snaefell. Day 3 we have a trip to the mountain Snaefell যে তৃতীয় দিনে মাউন্টেন স্নেইফেল বা স্নেইফেল পর্বতে আমাদের একটা ট্রিপ আছে তো এটা থেকে আমরা বুঝলাম বা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে স্নেইফেল হলো একটা পাহাড়ের নাম এটা আমাদের মাথায় রাখলে ভালো রাখাটা খুব জরুরি না এমনিতেই ক্লিক করবে আমি যদি শুনি This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. যে ডুগলেসে একটা হর্স ড্রোন ট্রাম দিয়ে কি প্রথমে আমরা যাতায়াত করব ওই স্নেইফেলে যাওয়ার আগে আমরা হর্স ড্রোন ট্রাম মানে কি হ্যাঁ হর্স ড্রোন ট্রেম হলো এক ধরনের বাহন ওইটা অনেকটা বাসের মতো বাট বাসের চাইতে একটু লম্বা ট্রেন এবং বাসের মাঝামাঝি বলা যায় আপনারা গুগলে সার্চ করলে আরো ভালো আইডিয়া পাবেন আর হর্স ড্রোন বলতে বোঝায় যে ঘোড়া দিয়ে টানা হয় এরকম ড্রোন ড্রোন দিয়ে বোঝায় টানা হয় হর্স ড্রোন মানে ঘোড়া দিয়ে টানা হয় অর্থাৎ আমরা সহজ বাংলায় বলতে পারি ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়ি দিয়ে যাওয়া হবে এরপর কি Then you board an electric train which takes you to the fishing village of Laxey. Then you board an electric train which takes you to the fishing village of Lexi. এরপর আপনি একটা ইলেকট্রিক ট্রেনে বোর্ড করবেন বা ইলেকট্রিক ট্রেনে উঠবেন যেটা আপনাকে নিয়ে যাবে টু দ্য ফিশিং ভিলেজ অফ লেক্সি ফিশিং ভিলেজ মানে এই যেই ভিলেজ আর কি মাছ ধরা হয় বেশি বা মাছ ধরার দিক থেকে যেটা প্রখ্যাত ওই ভিলেজে আপনাকে নিয়ে যাবে ওই ভিলেজের নাম হলো লেক্সি তো এখন আমি আমার ফোকাসটা একটু বাড়িয়ে দেব কারণ এখন আমার আনসারের কাছে চলে আসছে যে লেক্সির পরেই কি স্নেইফেলে যাবে এখন স্নেইফেলের কোন জায়গায় যাবে এটা আমরা দেখব এটা আমরা ধরার চেষ্টা করব কি বলে From there, it's an 8-kilometer ride in the Snaefell Mountain Railway. From there it's an 8-kilometer ride along the Snaefell Mountain Railway যে স্নেইফেল মাউন্টেন রেলওয়ে দিয়ে 8 কিলোমিটারের একটা রাইড ওইখান থেকে তো কোথায় যাব এটা কিন্তু এখনো বলে নাই বলছে কি দিয়ে যাব বা কোন দিক দিয়ে যাব এটা বলছে স্নেইফেল মাউন্টেন রেলওয়ে যেটা ওইটা দিয়ে আমরা যাব 8 কিলোমিটার যাব কোথায় To the top. টু দ্য টপ টপ মানে চূড়া বা সর্বোচ্চ জায়গায় তাহলে স্নেইফেল পর্বতের টপে আমরা যাব বা স্নেইফেল পর্বতের চূড়ায় আমরা যাব তাইলে 17 এর আনসার কি হবে টপ ট্রেন টু দ্য টপ অফ স্নেইফেল
18. Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Lunch will be in the cafe, giving you spectacular view of the island. তারপর ওই স্নেফেলের কথাই এখনো বলতেছে যে লাঞ্চ হবে ক্যাফেতে, গিভিং ইউ এ স্পেকটাকুলার ভিউ অফ দ্য আইল্যান্ড, যেখান থেকে বা যে ক্যাফে থেকে আপনি আইল্যান্ডের খুব সুন্দর একটা ভিউ পাবেন। হ্যাঁ, যেহেতু এটা পাহাড়ের চূড়া, এখান থেকে তো পুরো আইল্যান্ডেরই সুন্দর ভিউ থাকার কথা। Day 4 is free for you to explore. Day 4 is free for you to explore. যে চতুর্থ দিন বা এই যে হলিডের চতুর্থ দিন আপনার জন্য ফ্রি, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ এখানে ধরা বাঁধা কোনো কার্যক্রম নাই। Using the pass which we'll give you. ইউজিং দ্য পাস হুইচ উই উইল গিভ ইউ, আমরা যেই পাসটা আপনাকে দিব সেই পাসটা ব্যবহার করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যা ইচ্ছা তাই বলতে আপনি আপনার মতো এক্সপ্লোর করতে পারবেন। তো আমরা বলতে কি বুঝাইতেছে এখানে? কোম্পানি বুঝাইতেছে। তারা তো একটা এজেন্সি বা কোম্পানি, তারা হলিডেতে নিয়ে যাচ্ছে, তো তারা একটা পাস দিবে, ওই পাস দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। পাস বলতে কি বোঝায়? পাস বলতে বোঝায় হয়তো একটা কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে, যেটা দেখালে আমি হয়তো কোনো একটা ফেসিলিটিতে ঢুকতে পারবো বা কোনো একটা ফেসিলিটি ইউজ করতে পারবো। তো এখানে 18 নম্বর কোয়েশ্চেনের আনসার কিন্তু চলে আসছে অলরেডি, খুব কুইকলি চলে আসছে এবং আগেই বলে দিছে, প্যারাফ্রেজ অনেক বেশি করে করছে। কি হবে তাইলে আনসার? কোম্পানি প্রোভাইডস এ পাস ফর লোকাল ট্রান্সপোর্ট ইন হেরিটেজ সাইটস। So you won't have to pay for travel on local transport. So you won't have to pay for ট্রাভেল অন লোকাল ট্রান্সপোর্ট, যে লোকাল ট্রান্সপোর্টের জন্য কি পে করতে হবে না, ঠিক আছে? কারণ পাস কোম্পানি কি করবে? পাস দিয়ে দিবে আপনাকে। Or for entrance to the island's heritage sites. or for entrance to the island's heritage sites, অথবা দ্বীপের বা আইল্যান্ডের হেরিটেজ সাইট গুলাতে যাওয়ার ক্ষেত্রেও আপনাকে টাকা খরচ করতে হবে না, বরং কোম্পানি যে পাস দিবে ওই পাস দিয়ে আপনি ইজিলি যেতে পারবেন, ফ্রিতেই যেতে পারবেন। Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. or perhaps you can take it easy in Douglas, যে কি বলছে আগে? ডুগলাসের কথা বলছে, যে আপনি চাইলে ডুগলাসেও থাকতে পারেন, থেকে একটু ফ্রি টাইম এনজয় করতে পারেন এবং ডু এ লাইট শপিং, এবং হালকা পাতলা শপিংও করতে পারেন। হ্যাঁ, এত ঘোরাঘুরি না করে আপনি শপিং এ চলে গেলেন, এটাও করতে পারেন, কারণ ফ্রি ডে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এরপরে আমার 19 নম্বর কোয়েশ্চেন আসতেছে, তবে হ্যাঁ 19 এর কোয়েশ্চেনে যাওয়ার আগে কিন্তু ডে 5 বলবে। The last full day, day 5, দ্য লাস্ট ফুল ডে, ডে 5, যেটা হলো লাস্ট ফুল ডে, is for some people the highlight of the holiday. is for some people the highlight of the holiday, যে এটা হলো কিছু মানুষের জন্য এই পুরো হলিডে বা পুরো ভ্যাকেশনের হাইলাইট। হাইলাইট বলতে কি বোঝায়? হাইলাইট হলো মূল যে বিষয়গুলা ওগুলা খুব সংক্ষেপে আবার দেখে ফেলা, ওইটাকেই হাইলাইট বলে। যেমন আমরা ক্রিকেট বা ফুটবলের হাইলাইট যখন দেখি তখন কি হয়? খেলার মূল অংশ বা খেলার এই যে অংশগুলা বেশি ইন্টারেস্টিং, হ্যাঁ, বা বেশি আকর্ষণীয়, ওই অংশগুলা দেখানো হয়। তো এখানে কি হবে? আমরা দেখতেছি যে ডুগলাস থেকে পোর্ট এরিন পর্যন্ত যাবে, এবং মূলত এটাকে হাইলাইট কেন বলতেছে? কারণ এই ট্রেনের যাতায়াতের মধ্যে দিয়ে পুরো জায়গাটা ভ্রমণ হয়ে যাবে সংক্ষেপে। With a ride on the steam railway from Douglas to Port Erin. With a ride from the steam railway, sorry, with a ride on the steam railway from Douglas to Port Erin, যে স্টিম রেলওয়ে দিয়ে ডুগলাস থেকে পোর্ট এরিন পর্যন্ত যাতায়াত, ওইটার মাধ্যমে কি অনেকের জন্য এটা এই 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 জিনিসটা বা এই দিনটা এই পুরো হলিডের একটা হাইলাইট হয়ে যাবে। তাহলে এটা আনসার কি হবে? স্টিম রেলওয়ে। স্টিম শব্দের অর্থ হচ্ছে পানির বাষ্প। তো ইঞ্জিন যখন প্রথম আবিষ্কার হয়, তো প্রথম ইঞ্জিন আবিষ্কার হয় স্টিমের মাধ্যমে, স্টিম চালিত ইঞ্জিন, পানির বাষ্প দিয়ে ওই ইঞ্জিনটা পরিচালনা করা হতো। তো মূলত স্টিম রেলওয়ে দিয়ে ওইটাই বুঝাইছে, যে এমন ট্রেন যে ট্রেনটা ওই স্টিম ইঞ্জিন দিয়ে চলে, পানির বাষ্পের সাহায্যে চালিত যে ইঞ্জিন, ওই ইঞ্জিন দিয়ে চলে।
তো এইটার মধ্যে আলাদা একটা থ্রিল আছে, স্টিম ইঞ্জিন চড়ার মধ্যে। এটা তো একটা ভিনটেজ জিনিস, ঐতিহাসিক জিনিস, ঐতিহ্যবাহী জিনিস। তাহলে আনসার আমরা পাইছি, 19 এর আনসার হচ্ছে স্টিম। এখন লাস্ট কোয়েশ্চেন 20। Some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man. তারপর বলতেছে যে একটা কোচ, এটার পরে একটা কোচ আপনাকে ইয়েতে নিয়ে যাবে, কাফ অফ ম্যান দেখা যায় ওই জায়গায় নিয়ে যাবে। A small island just off the coast. স্মল আইল্যান্ড জাস্ট অফ দ্য কোস্ট। এখনো ক্যাসেল টাউনের কথা আসে নাই, তাই এই জায়গায় আমরা খুব ভালো করে খেয়াল করার দরকার নাই। From there, you continue to Castletown. ফ্রম দেয়ার ইউ কন্টিনিউ টু ক্যাসেল টাউন। ওই জায়গা থেকে আপনি ক্যাসেল টাউনে যাবেন। এখন আমার আনসার এসে যাবে। তো যেহেতু ক্যাসেল টাউনের পর হাইফেন দেওয়া আছে, আমরা আগেই বলছিলাম, তার মানে এখানে এখন ক্যাসেল টাউনের পরিচয় দিবে। ঠিক আছে না? এটা আমাদের আন্দাজ বা এটা আমাদের প্রেডিকশন যে এখন ক্যাসেল টাউনের পরিচয় দিবে। এখন আমরা দেখি কি করে। Which used to be the capital of the Isle of Man. which used to be the capital of the Isle of Man. ক্যাসেল টাউনের কথা বলতেছে যে which used to be the capital of the Isle of Man. এটা আমি একটু লিখে দেই, which used to be the capital of the Isle of Man. যেটা আগে আইল অফ ম্যানের ক্যাপিটাল ছিল। কোনটা? ক্যাসেল টাউন। তাহলে ক্যাসেল টাউন যদি আইল অফ ম্যানের ক্যাপিটাল থেকে থাকে আগে, ইউজ টু বি মানে কি? আগে ছিল। তো আগে ছিল, তো ফরমার দিয়েও তো কি বোঝায়? সাবেক বোঝায় বা আগে ছিল। তাহলে ফরমার কি হবে? ক্যাপিটাল। তাহলে 20 আনসার কি আমরা পেয়ে গেছি? সেটা হলো ক্যাপিটাল। ফরমার ক্যাপিটাল, ফরমার ক্যাপিটাল। And its medieval castle. এন্ড ইটস মেডিয়েভাল ক্যাসেল। তো মেডিয়েভাল ক্যাসেল এখন তো আর দরকার নাই আমাদের এটা বুঝার, বা এটা ভালো করে শোনার দরকার নাই। ক্যাসেল বলতে বোঝায় প্রাসাদ, আর মেডিয়েভাল বলতে বোঝায় মধ্যযুগীয়। তো আমরা অলরেডি আনসার পেয়ে গেছি, যেটা হলো ক্যাসেল টাউনটা কি ছিল? used to be the capital of the Isle of Man বা former capital বা সাবেক রাজধানী। আমাদের টেবিল শেষ হওয়ার পর এখন আমরা ব্ল্যাঙ্কসে আসতেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কমপ্লিটিং সেন্টেন্সেস, যেটাই বলুন না কেন। তো এইটা সাধারণত অনেক সহজ হয়, যেহেতু সেন্টেন্স দেওয়া থাকে এবং সেন্টেন্সের মধ্যে ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, একটা একটা করে সেন্টেন্স থাকে, ফলো করা ইজি, কোয়েশ্চেনের আনসার বোঝাও ইজি। কিন্তু এই ইজি হওয়ার কারণে দুইটা জায়গায় তারা একটু জটিলতা করে অনেক সময়। এই দুইটা জায়গা হলো, একটি হলো স্পিড, অর্থাৎ অনেক সময় দেখা যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু দ্রুত বলে ফেলে, এবং দ্বিতীয় যে জায়গাটায় তারা জটিলতা তৈরি করে সেটি হলো একটু বেশি প্যারাফ্রেজ করে বলে। এই দুইটা কারণে দেখা যায় ব্ল্যাঙ্কস সহজ হওয়ার পরও কিছুটা কঠিন হয়ে যায়। এরপরও আমি বলবো অন্যান্য কোয়েশ্চেনের তুলনায় ব্ল্যাঙ্কস বা কমপ্লিটিং সেন্টেন্সেস বেশ সহজই। তো এটার এক্সাম্পল আমরা দেখতে পারবো কেমব্রিজ 8 টেস্ট 1-এ। এটাও খুব বেশি কমন না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেকশন 2-তে খুব বেশি আসে না, কিন্তু তারপরও আমরা দেখতেছি, কারণ যেহেতু এটা কেমব্রিজে আছে, সেই হিসাবে এটাও কোয়েশ্চনে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, এই কারণে আমরা এটা দেখতেছি। তো এটাতেও টেবিলসের মতোই কাছাকাছি, টেবিলসের কাছাকাছি এটার আনসারিং স্ট্র্যাটেজি হবে। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে ফেলবো। যেমন আমরা ইনস্ট্রাকশনে দেখতে পারতেছি লেখা আছে রাইট নো মোর দ্যান 2 words and or number for each answer। যে প্রত্যেকটা আনসারের জন্য রাইট নো মোর দ্যান 2 words, দুইটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তাহলে এখানে একটু পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখছিলাম একটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না, এখন আমরা দেখতেছি দুইটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। এন্ড অর এই নাম্বার, এবং একটা নাম্বার লিখতে পারবেন অথবা শুধু একটা নাম্বার লিখতে পারবেন। এবং নাম্বার হলো কি? এক বা একাধিক ডিজিট মিলে একটা নাম্বার হয়। এরপরে আমরা টাইটেল দেখবো। টাইটেল দেখে আমরা বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করব, কন্টেন্ট বোঝার চেষ্টা করব। টাইটেলটা কি? দ্য ডাইনোসর মিউজিয়াম। ডাইনোসর মিউজিয়াম, অর্থাৎ
এমন একটা মিউজিয়াম যেটাতে ডাইনোসর সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকবে। তো ওই মিউজিয়াম সংক্রান্ত আলোচনা হবে, ওই মিউজিয়াম নিয়েই স্পিকার আলোচনা করবে। এখন আমরা যদি সরাসরি প্রশ্নগুলোতে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মূলত 5টা প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো খুব বেশি লম্বা নয়। সেই হিসাবে আমরা আগের যে কথাটা বলছিলাম ওইটাই আবার বলতে পারি যে এইটা বুঝতেই পারতেছি কিছুটা সহজ হবে। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, দ্য মিউজিয়াম ক্লোজেস এট এত PM অন মানডেজ, যে মিউজিয়ামটা মানডেতে বা সোমবারে কয়টার সময় বন্ধ হয় এটা নিয়ে আলোচনা করবে। তবে শুধু এটা নিয়ে আলোচনা নাও করতে পারে, অন্যান্য দিনে কয়টা বন্ধ হয় এটা নিয়েও আলোচনা করতে পারে। কিন্তু প্রশ্নে যেহেতু বলছে যে মানডেতে মিউজিয়াম কখন বন্ধ হয়, তাই আমার এক্সট্রা মনোযোগ দিতে হবে মানডের আলোচনায়। অর্থাৎ মানডের আলোচনা যখন করবে যে সোমবারে কয়টার সময় বন্ধ হয়, ওই আলোচনায় যখন যাবে তখন আমার ফোকাসটা একটু বেশি দিতে হবে। এই জন্য আমি আন্ডারলাইন করে রাখছি দুইটা জায়গায়, একটা হলো মানডেজ আর একটা হলো ক্লোজেস এট, অর্থাৎ বন্ধ হয়। একটা তো শুরুর টাইম, একটা হলো বন্ধের টাইম। এখানে আমাদের আনসারটা হবে বন্ধের টাইম। 12 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতেছি দ্য মিউজিয়াম ইজ নট ওপেন অন, অর্থাৎ মিউজিয়ামটা কোন দিন বন্ধ থাকে ওইটা নিয়ে আলোচনা হবে। নট ওপেন মানে কি? বন্ধ। তাইলে আনসার এরকমও বলতে পারে, স্পিকিং এ অডিওতে এরকমও বলতে পারে প্যারাফ্রেজ করে যে দ্য মিউজিয়াম ইজ অনলি ক্লোজড অন, অর্থাৎ নট ওপেন না বলে ক্লোজ বলতে পারে, কারণ নট ওপেন এবং ক্লোজ তো সমার্থক। এরপর 13 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা যাই সেখানে কি বলছে, স্কুল গ্রুপস আর মেট বাই ট্যুর গাইডস ইন দ্য ড্যাশ। স্কুল গ্রুপস, যে স্কুল গ্রুপ যেগুলা থাকে বা স্কুল থেকে যারা যায় ট্যুরে মিউজিয়ামে, ওই গ্রুপের কথা বলতেছে। আর ম্যাট বাই ট্যুর গাইডস, যে স্কুল গ্রুপের সাথে ট্যুর গাইডরা দেখা করে, ট্যুরের যে গাইডরা থাকে তারা দেখা করে কোথায়? কোথাও, কোনো এক জায়গায় দেখা করে। ওই জায়গাটা কোন জায়গায় দেখা করে ওইটাই আমার আনসার, ওইটা আমি খুঁজে বের করব অডিও থেকে। 14 নম্বর প্রশ্ন বলছে দ্য হোল ভিজিট টেকস 90 মিনিটস ইনক্লুডিং ড্যাশ মিনিটস ফর গাইডেড ট্যুর, যে পুরো ভিজিট পুরো ট্যুর যেটা ওইটার জন্য 90 মিনিট সময় লাগে। ওইটা পুরোটার জন্য, পুরো আয়োজনের জন্য 90 মিনিট লাগে। ইনক্লুডিং, অর্থাৎ এর মধ্যে আছে এত মিনিটস ফর দ্য গাইডেড ট্যুর। গাইডেড ট্যুর বা ট্যুর, মূল ট্যুরের জন্য কত সময় লাগে ওইটা আমার এখানে আনসার হবে। এখানে ছোট্ট করে একটা আলোচনা করাটা জরুরি মনে করতেছি, এটা হলো ইনক্লুডিং। ইনক্লুড শব্দের অর্থ কি? ইনক্লুড মানে সহ, ঠিক আছে? ইনক্লুড মানে সহ, কোনো কিছু সহ যখন বলা হয় তখন এটার জন্য ইনক্লুড শব্দটা ইউজ করা হয়। আর এক্সক্লুড যখন ব্যবহার করা হয় তখন এটা দিয়ে বোঝায় কোনো কিছু ছাড়া। এই জিনিসটা সহজে মনে রাখার একটা সিস্টেম আছে, বা এই জিনিসটা যদি আমরা আরেক অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের জন্য আরো কিছু বিষয় বোঝায় সহজ হয়ে যাবে। তো ইংলিশে দুইটা জিনিস আছে, একটাকে বলে প্রিফিক্স আর আরেকটাকে বলে সাফিক্স। আমরা যদি বাংলা জেনে থাকি তাহলে প্রিফিক্স হলো উপসর্গ আর সাফিক্স হবে প্রত্যয়। অর্থাৎ শব্দের আগে এমন কিছু অক্ষরগুচ্ছ আছে যেগুলা লাগলে নতুন একটা শব্দ তৈরি হয়ে যায়, বা এমন কিছু অক্ষরগুচ্ছ আছে যেটা শব্দের পরে লাগলে আবার আরেকটা শব্দ হয়ে যায়। তো ইন এরকম একটা প্রিফিক্স, এক্স এরকম একটা প্রিফিক্স। ইন দিয়ে সাধারণত কোনো কিছুর কে প্রবেশ করানো বোঝায়। হ্যাঁ, তো সেই হিসাবে ইনক্লুড দিয়ে বোঝায় সহ, অর্থাৎ কোনো একটা জিনিস আছে অলরেডি ভিতরে। আর এক্স দিয়ে বোঝায় বাইরে, হ্যাঁ, এক্সক্লুড, ছাড়া। যেমন এখানে বলছে ইনক্লুডিং এত মিনিটস ফর দ্য গাইডেড ট্যুর, অর্থাৎ এই 90 মিনিটের ভেতরে আছে গাইডেড ট্যুরের এত মিনিট। যদি বলতো এক্সক্লুডিং এত মিনিট ফর দ্য গাইডেড ট্যুর, তাহলে হতো কি 90 মিনিট ছাড়াও আরো এত সময় লাগবে। একইভাবে ইন এবং এক্স দিয়ে আরো কিছু শব্দ আছে, আমরা একটা শব্দ এখন দেখে নেই। একটা হলো ইনহেইল। ইনহেইল মানে শ্বাস গ্রহণ করা, শ্বাস গ্রহণ করা। আর আরেকটা শব্দ আছে এক্সহেল।
এক্সহেল মানে শ্বাস ছাড়া, ঠিক আছে? তো এখানেও সেম জিনিসটা ঘটছে, একটা হলো ইন যুক্ত হয়েছে আর একটা হলো এক্স যুক্ত হয়েছে। হেইল আলাদা করে শ্বাস সংক্রান্ত কোনো অর্থ হয় না, বা ক্লুডও আলাদা করে ওইরকম কোনো অর্থ হয় না। কিন্তু ইন বা এক্স যুক্ত করার পর কি হলো আমার একটা সুন্দর একটা অর্থ হয়ে গেল। তো এরকম আমরা যদি খুঁজি তাহলে আরো অনেক শব্দ পাবো। এই কারণে আমরা যখন নতুন কোনো শব্দের সম্মুখীন হব, ইংরেজি শব্দ, তখন আমরা বোঝার চেষ্টা করব যে এটার মধ্যে কোনো সাফিক্স বা প্রিফিক্স আছে কিনা, তাহলে ওইটার অর্থ বের করা আমার জন্য সহজ হয়ে যাবে। বা আমি নিজেও চাইলে এরকম অনেকগুলা শব্দের সাথে পরিচয় হলে, অনেকগুলা শব্দ নিয়ে যদি আমি নিজে অ্যাসেস করি, অ্যানালিসিস করি, তাহলে আমি নিজেও একটা আনসার পেয়ে যাবো ইনশাল্লাহ। আমি নিজেও হয়তো অনেক সাফিক্স প্রিফিক্সের সাথে পরিচিত হতে পারবো। লাস্টের কোয়েশ্চেন বা 15th কোয়েশ্চেন যেটা, এটা কি বলছে, দেয়ার আর ড্যাশ বিহাইন্ড দ্য মিউজিয়াম ওয়্যার স্টুডেন্টস ক্যান হ্যাভ লাঞ্চ। তো এখানে মূল যে কিওয়ার্ড, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য মিউজিয়াম, বা মিউজিয়ামের পেছনে। মিউজিয়ামের ভেতরে না, মিউজিয়ামের সামনে না, মিউজিয়ামের পেছনে। মিউজিয়ামের পেছনে এমন কিছু একটা আছে যেখানে স্টুডেন্টরা লাঞ্চ করতে পারবে। তো তাহলে আমরা মূল বিষয় বুঝলাম, প্রশ্ন বুঝলাম, কন্টেন্ট বুঝলাম। এখন আমরা সরাসরি কোয়েশ্চনটা সলভ করার দিকে চলে যেতে পারি। তার আগে আমরা আরেকবার সংক্ষেপে দেখে ফেলি আমাদের আনসারিং স্ট্র্যাটেজি গুলো কি কি। এক হলো রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, রিড দ্য টাইটেল, আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট। এই তিনটা তো একসাথে হবে। এরপরে আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, আমার প্রত্যেকটা কোয়েশ্চেন পরে পরে কিওয়ার্ড গুলা ধরতে হবে। এরপরে ট্রাই টু প্রেডিক্ট দ্য আনসার, বা আনসার আন্দাজ করার চেষ্টা করবেন যে আনসারের জায়গায় কি হবে, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি এখানে 11 নম্বর কোয়েশ্চেনের আনসারে কি হবে, কোনো একটা টাইম হবে। হ্যাঁ, হ- হতে পারে 6:50, 7:30, 8:30, হ্যাঁ, 5 o'clock, 6 o'clock, কোনো কোনো যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন যেহেতু আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম, এখন আমরা সরাসরি চাইলে সলভ করার দিকে চলে যেতে পারি। আমি অডিওটা অন করতেছি। Section 2. You will hear the education officer of a dinosaur museum giving information to some teachers who are planning a school visit. First, you have some time to look at questions 11 to 15. Now listen carefully and answer questions 11 to 15. Hello, and thank you for asking me to your teachers' meeting to talk about the Dinosaur Museum and to tell you a bit about what you can do with your students there. Well, let me give you some of the basic information first. In regard to opening hours, we're open every day of the week from 9 a.m. to 8 p.m, except on Mondays, when we close at 1:30 p.m. And in fact, the only day in the year when we're closed is on the 25th of December. You can book a guided tour for your school group any time that we're open. If you bring a school group to the museum, when you arrive, we ask you to remain with your group in the car park. One or more of the tour guides will welcome you there and brief you about what the tour will be about. We do this there because our entrance is quite small and we really haven't got much room for briefing groups in the exhibition area. As far as the amount of time you'll need goes, if you bring a school group, you should plan on allowing a minimum of 90 minutes for the visit. This allows 15 minutes to get on and off the coach, 45 minutes for the guided tour, and 30 minutes for after-tour activities.
If you're going to have lunch at the museum, you will of course have to allow more time. There are 2 cafes in the museum with seating for 80 people. If you want to eat there, you'll need to reserve some seating, as they can get quite crowded at lunchtime. Then outside the museum at the back, there are tables, and students can bring their own lunch and eat it there in the open air. আমরা তাহলে একসাথে সলভ করা শুরু করতেছি। Hello, and thank you for asking me to your teachers' meeting to talk about the Dinosaur Museum. Thank you for asking me to talk about the dinosaur museum in your teachers meetings. তো টিচার্স মিটিংস হইতেছে, ওইখানে ডাইনোসর মিউজিয়াম নিয়ে একটা আলোচনা হবে, টিচারদের সাথে আলোচনা করতেছে ডাইনোসর মিউজিয়ামের অথরিটি, কারণ টিচাররা স্টুডেন্টদেরকে নিয়ে ওই মিউজিয়ামে হয়তো যেতে চাচ্ছে এই জন্য। To tell you a bit about what you can do with your students there. And to tell you a bit about what you can do with your students there. এবং আমি আপনাদেরকে আরো কিছু এমন কিছু জিনিসও আমি বলার চেষ্টা করব যেগুলো আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে নিয়ে ওইখানে চাইলে করতে পারবেন, অর্থাৎ করণীয় কি কি কার্যক্রম করা যায় ওগুলো নিয়েও আলোচনা করবে স্পিকার। Well, let me give you some of the basic information first. Well, let me give you some of the basic information first. যে আমি প্রথমে কিছু বেসিক ইনফরমেশন বা মৌলিক কিছু তথ্য প্রথমে দিয়ে দেই। In regard to opening hours, we're open every day of the week from 9 a.m. to 8 p.m. except on Mondays. We are open every day of the week from 9 p.m. to 8 p.m. মনে হয় বলছে, except on Mondays, যে সোমবার ছাড়া বাকি প্রতিদিন আমরা 9টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকি। তাহলে সোমবারকে কি করছে? অ্যাকসেপ্ট করছে। ওই যে দেখেন, হ্যাঁ তাহলে সোমবার বন্ধ থাকবে। হ্যাঁ সোমবারে বন্ধ না, সোমবারে কোনো কিছু Monday। একটা থাকবে। দেখেন এক্স, এই যে 12 এই যে নম্বরের সেম answer জিনিস, এটা। হ্যাঁ সেম না, 12 নম্বর আনসার না, 11 সিরিয়ালি আনসার গুলো কিন্তু সিরিয়ালি আসবে, 11 আগে কিন্তু 12 আসবে এটা না। তো 12 নম্বরের answer না যে the museum is not open on Monday আর museum closes at প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে 12তে কিন্তু 12টা কিন্তু আগে আসবে না, আগে 11টা আসবে, ঠিক আছে? তো সেই হিসাবে 11 যদি একটা 30 থাকবে স্যার। হ্যাঁ 11, ঠিক আছে 11টা 31, আমরা এটা 11টা শেষ করি এরপর 12তে আসতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা 11 শেষ করি এরপর 12তে আসতেছি। When we close at 1:30 p.m. When we close at 1:30 p.m. যে আমরা কি 1:30 p.m. আমরা বন্ধ করে ফেলি, তাহলে আনসার হবে 1:30। p.m. কিন্তু লিখাই আছে, তো আমরা শুধু লিখবো 1:30। যাই হোক 1:30 কিন্তু এরকম লিখতে পারবেন, আবার চাইলে 1 এই যে এরকম 30 ঘড়ির মতো 1 দিয়ে ডট ডট 30 এরকম লিখতে পারবেন, আবার শুধু একটা ডট দিয়েও লিখতে পারবেন। এখন 12 নম্বরের আনসার কেন মানডে হবে না? কারণ মানডেতে তো ক্লোজ থাকতেছে না, মানডেতে হাফ ক্লোজ থাকতেছে, ঠিক না? ভালো করে খেয়াল করেন, মানডেতেও শুরু হইতেছে, হ্যাঁ 1:30 পর্যন্ত খুলে থাকতেছে, সো মানডে 12 আনসার হবে না। তাহলে 12 আনসার কি আমরা শুনি? And in fact, the only day in the year when we're closed is on the 25th of December. The only day of the year we are closed is on the 25th of December. যে পুরো বছরের মধ্যে একমাত্র যে দিন আমরা বন্ধ থাকি সেটি হলো the 25th of December। এটা হলো আনসার, যে 25 ডিসেম্বর আমরা বন্ধ থাকি। তো এখন তো দেখেন এখানের মধ্যে কয়টা শব্দ হয়েছে? 4টা শব্দ হয়ে গেছে, এতগুলো শব্দ তো দেওয়া যাবে না, তো আমি সংক্ষেপে এইটা দিয়ে দেব। আমাকে বলছে 2টা শব্দ অথবা একটা শব্দ একটা নাম্বারও দিতে পারবো, বা 2টা শব্দ একটা নাম্বার দিতে পারবো, তাহলে আমি দিয়ে দিব 25 ডিসেম্বর। ঠিক আছে, বুঝা গেছে আনসার 12? যে পুরো বছরের মধ্যে শুধু 25শে ডিসেম্বরই ওদের মিউজিয়ামটা বন্ধ থাকে, বাকি আর কোনো দিন বন্ধ থাকে না, সব দিন খোলা। You can book a guided tour for your school group any time that we're open. You can book a guided tour for your school group anytime we are open. যে আমরা আমি মানে যে সময়সূচিটা বললাম, এই সময়সূচির মধ্যে যে কোনো সময়ই আপনারা চাইলে
স্কুল গ্রুপের একটা ট্যুরের আয়োজন করতে পারবেন। If you bring a school group to the museum, ইফ ইউ ব্রিং এ স্কুল গ্রুপ টু দ্য মিউজিয়াম, এখন আমার 13 নম্বর কোয়েশ্চনে আসতেছে যে ইফ ইউ ব্রিং এ স্কুল গ্রুপ টু দ্য মিউজিয়াম, যে আপনারা যদি কোনো স্কুল গ্রুপকে মিউজিয়ামে নিয়ে আসেন, when you arrive, we ask you to remain with your group in the car park. when you arrive we ask you to remain with your group in the car park, যে যখন আপনারা আসবেন, যখন আপনারা আগমন করবেন, তখন আমরা আপনাদের কাছে এটা আশা করি বা এটা চাই আপনারা যেন পার্কিং এই অবস্থান করেন, অর্থাৎ পার্কিং এ থাকেন। আনসার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। স্কুল গ্রুপস আর মেড বাই ট্যুর গাইডস ইন দা পার্কিং, পার্কিংটা হবে আনসার। তবে এখনো আমরা শিওর হইতে পারি নাই, কারণ ট্যুর গাইডের কথা বলে নাই, কারণ ট্যুর গাইড কিন্তু দেখা করতে হবে মাস্ট। 13 নম্বর কোশ্চেন এটা বলে দিছে, তাহলে ওইটা এখন আমরা খুঁজবো যে ট্যুর গাইড দেখা করবে কিনা পার্কিং এ। One or more of the tour guides will welcome you there. One or more of the tour guides will welcome you there, যে এক বা একাধিক ট্যুর গাইড আপনাদেরকে ওইখানে স্বাগত জানাবে। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম পার্কিং। আপনারা পার্কিং এ থাকবেন, ওইখানে এক বা একাধিক ট্যুর গাইড আপনাদেরকে স্বাগত জানাবে। And brief you about what the tour will be about. And brief you about what the tour will be about, এবং ট্যুরটা কিসের উপর হবে এই ব্যাপারে একটা ব্রিফ আলোচনা করবে, সংক্ষেপে একটা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবে। We do this there because our entrance is quite small. We do this there because our entrance is quite small, যে পার্কিং লটে এই কাজটা করা হয় কারণ আমাদের এন্ট্রান্সটা ছোট, এই জন্য এন্ট্রান্সের মধ্যে করা হয় না, পার্কিং লটেই করে ফেলা হয়। And we really haven't got much room for briefing groups in the exhibition area. And we haven't got much room for briefing groups in the exhibition area, এবং প্রদর্শনীর যে জায়গা ওইখানের মধ্যে আবার ব্রিফিং করার মতো যথেষ্ট জায়গা নাই, এই জন্য পার্কিং এই কাজটা সারতে হয়। As far as the amount of time you'll need goes, As far as the amount of time you will need goes, যে টোটাল কত সময় লাগবে এই ব্যাপারে যদি বলতে হয়, if you bring a school group, you should plan on allowing a minimum of 90 minutes for যে if you bring a school group you should allow a minimum of 90 minutes, যে আপনি যদি কোনো স্কুল গ্রুপ নিয়ে আসেন, আপনারা যদি কেউ কোনো স্কুল গ্রুপ নিয়ে আসেন তাহলে মিনিমাম 90 মিনিটের ইয়ে করতে হবে, 90 মিনিট সময় নিতে হবে হাতে। the visit. This allows 15 minutes to get on and off the coach. This allows 15 minutes to get on and off the coach, যে বাসে উঠা, বাস থেকে নামা, এগুলোর জন্য 15 মিনিট চলে যাবে। 45 minutes for the guided tour. 45 minutes for the guided tour, গাইডেড ট্যুরের জন্য 45 মিনিট। তাহলে আনসার কি হবে? আনসার পেয়ে গেছি আমরা, আনসার হবে 45 মিনিটস দেওয়া আছে। আমরা কিন্তু উত্তরে কিন্তু আমরা যদি মিনিটস দেই তাহলে আনসার হবে না, কারণ তখন আনসার হয়ে যাবে ইনক্লুডিং 45 মিনিটস। মিনিটস অলরেডি দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, এই জন্য আমরা মিনিটস দেবো না, শুধু 45 দেব, তাহলে আমার আনসার হয়ে যাবে। And 30 minutes for after tour activities. 30 minutes for after tour activities, যে ট্যুরের পর আরো কিছু অ্যাক্টিভিটি কার্যক্রম আছে ওগুলোর জন্য আরো আধা ঘন্টা সময় হাতে রাখতে হবে। If you're going to have lunch at the museum, you will of course have to allow more time. If you want to have lunch in the museum, you will of course have to allow more time, যে আপনারা যদি মিউজিয়ামে লাঞ্চ করতে চান, দুপুরের খাবার খেতে চান, তাহলে অবশ্যই আরো বেশি সময় হাতে রাখতে হবে। এখন আমার 15 নম্বর কোশ্চেনে চলে আসবে, যে লাঞ্চ যদি করতে চায় তাহলে স্টুডেন্টরা কোথায় লাঞ্চ করতে পারবে? There are 2 cafes in the museum. There are 2 cafes in the museum. The মিউজিয়ামের মধ্যে 2টা ক্যাফে আছে, তাহলে 2 cafes, এটা কি আনসার হবে? না, এটা আনসার হবে না। কেন আনসার হবে না? বেঞ্চ আর টেবিল। কেন আনসার হবে না 2 cafes? কারণ বলছে বিহাইন্ড দ্য মিউজিয়াম হতে হবে। হ্যাঁ, বিহাইন্ড দ্য মিউজিয়াম। তাহলে 2 cafes হবে না, তাহলে আমরা দেখি শুনি কি আনসার হয়। Seating for 80 people. If you want to eat there, you'll need to reserve some seating. If you want to eat there, you will need to reserve some seating, যে ক্যাফের মধ্যে যদি খেতে হয় তাহলে আগে থেকে সিটিং রিজার্ভ করতে হবে। As they can get quite crowded at lunchtime. As they can get quite crowded at lunchtime, যে কারণ লাঞ্চ টাইমে কি হয়ে যায়, ক্রাউডেড হয়ে যেতে পারে। ক্রাউডেড বলতে বোঝায় মানুষের
গেঞ্জাম, মানুষের জাম আর কি, এটাকে ক্রাউড বোঝায়। Then outside the museum at the back, আউটসাইড দ্য মিউজিয়াম এট দ্য ব্যাক, কি বলছে? দুইটা জিনিস বলছে, একটা বলছে আউটসাইড দ্য মিউজিয়াম, আরেকটা বলছে এট দ্য ব্যাক। আউটসাইড দ্য মিউজিয়াম এট দ্য ব্যাক, যে মিউজিয়ামের বাইরে পেছন দিকে, অর্থাৎ মিউজিয়ামের পেছনে, যেটা আমার কোয়েশ্চনে লেখা আছে বিহাইন্ড দ্য মিউজিয়াম হিসেবে। এখন আমার আনসার আসবে, আমি শিওর। there are tables. দেয়ার আর টেবিলস, ওইখানে কি আছে? টেবিলস আছে। And students can bring their own lunch and eat it there in the open air. স্টুডেন্টস ক্যান ব্রিং দেয়ার ওন লাঞ্চ এন্ড ইট ইট দেয়ার ইন দি ওপেন এয়ার, এবং স্টুডেন্টরা নিজেদের লাঞ্চ আনতে পারবে, এবং যদি স্টুডেন্টরা নিজেরা লাঞ্চ সাথে নিয়ে আসে সাথে নিয়ে আসে, তাহলে মিউজিয়ামের পেছনে যে টেবিলগুলো আছে ওগুলোতে বসে বসে তারা লাঞ্চ খেতে পারবে, লাঞ্চ করতে পারবে। তাহলে 15 এর আনসার হবে টেবিলস। বেঞ্চ হবে না আবারও, কারণ টেবিলস বলছে, বেঞ্চ বলে নাই। স্বাভাবিকভাবে তারা যেটা বলবে ওইটাই লিখতে হবে, ওইটার সিনোনিম আনসার হিসেবে লিখলে হবে না, এটা আসলে লিসনিং টেস্টের অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, আর তো কিছু নাই মনে হয়। শেষ। কতটা হলো আপনার নেব, আমরা লাস্টলি ওভারঅল কিছু টিপস দেখে নেব। টিপস গুলা খুবই জেনারেল, রিমাইন্ডার হিসেবে আপনাদেরকে দেখাতে চাই, বলতে চাই। ফুল কনসেন্ট্রেশনে থাকা, কনসেন্ট্রেশন ফুল কি ফুলের চাইতে আরো বেশি যদি পারেন তাইলে ওইটা দেওয়া, কারণ বুঝতেছেন একটা মিস হলে আরো কয়েকটা মিস হয়ে যাওয়ার চান্স থাকে, প্যানিকড হয়ে যাওয়ার চান্স থাকে, টেনশন বেড়ে যায়। এরপরে যে নার্ভাস না হয়ে যাওয়া, প্যানিক না হয়ে যাওয়া, টেনশনকে কন্ট্রোলে রাখা। ইউজ দ্য রিভিউ টাইম ফর চেকিং দ্য নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন শেষ হওয়ার পর বলবে যে আধা মিনিট সময় আছে দেখার জন্য, ওই টাইমে রিভিউ না করে বা রিভিশন না দিয়ে আপনি পরের কোয়েশ্চেনে চলে যেতে পারেন। যদি খুব বেশি প্রবলেম না হয়, যদি দেখা যায় যে না আপনার রিভিউ দিতেই হবে, তখন আপনি কিছু সময় রিভিউ দিন, না হলে পরের প্রশ্নে চলে যেতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এমসিকিউ সম্ভবত একমাত্র বাকি রয়েছে আমাদের, আর কোনোটা বাকি আছে কিনা, হ্যাঁ এমসিকিউ এবং ম্যাচিং ইনফরমেশন। তো নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ এবং ম্যাচিং ইনফরমেশন দুইটাই দেখার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং এই দুইটা দেখে ফেললে সেকশন 2 আমাদের কাভার্ড হয়ে যাবে। এরপর আমরা সেকশন 3 তে চলে যাব। সেকশন 3 তেও এরকম সম্ভবত 5টা কোয়েশ্চন টাইপ আছে, এরপর সেকশন 4 এ আছে একটা কোয়েশ্চন টাইপ। তো আমরা আশা করতেছি হয়তো আরো 3-4টা ক্লাসের পর আমাদের লিসনিং শেষ হয়ে যাবে, লিসনিং শেষ হলে একটা এক্সাম হবে, এক্সামের পর আমরা রিডিং এ চলে যেতে পারবো ইনশাল্লাহ।